অভিজিৎ হত্যার 4 বছরের ধরাছোঁয়ার বাইরে জিয়া সহ প্রধান আসামিরা। মুখ রক্ষার চার্জশিট দাখিলের অভিযোগ স্ত্রীর, আসামিরা গ্রেফতার হলে আদালতে সোপর্দ বলছে তদন্ত সংস্থা। রফতানি বহুমুখীকরণের চিন্তাভাবনা করছে সরকার, এনবিআর প্রকৌশলীদের সম্মেলনে প্রধানমন্ত্রী। দেশে পরিকল্পিত বিনিয়োগ করতে প্রবাসীদের প্রতি আহ্বান। কৃষি ব্যাংকের 150 কোটি টাকা আত্মসাতের ঘটনায় 6 ব্যাংক কর্মকর্তা গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি। দ্রুত ব্যবস্থা নিতে দুদককে অর্থনীতিবিদদের পরামর্শ। উৎসব মুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচনের ছাত্রলীগ, ছাত্রদল সহ কয়েকটি প্যানেলে মনোনয়নপত্র জমা। সমস্যা সমাধানে নির্বাচিতরা এগিয়ে আসবে প্রত্যাশা শিক্ষার্থীদের। কাশ্মীরের সীমান্ত রেখায় ভারতীয় বিমান বাহিনীর গোলাবর্ষণ, নয়াদিল্লির যে কোনো হামলার জবাব দিতে পুরোপুরি প্রস্তুতির হুঁশিয়ারি ইসলামাবাদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। মুক্তমনা লেখক ও ব্লগার ডক্টর অভিজিৎ রায় হত্যার 4 বছর আজ। ঘটনার এত বছর পর মামলার মূল আসামি বরখাস্তকৃত মেজর জিয়া সহ 4 জনকে গ্রেফতার না করে মামলার চার্জশিট দেয় ক্ষুব্ধ ও হতাশ অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। এক ফেসবুক পোস্টে একে তিনি মুখ রক্ষার চার্জশিট বলে মন্তব্য করেন। তবে মামলার তদন্ত সংস্থা বলছে, যেহেতু আসামির অনুপস্থিতিতেই বিচারের বিধান রয়েছে, তাই চার্জশিট দিয়েছেন তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 2015 সালের 26 ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় লেখক ব্লগার ডক্টর অভিজিৎ রায়কে। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। হত্যাকাণ্ডের পর তদন্তে সহায়তা করতে দেশে আসে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। 11টি আলামত পরীক্ষার জন্য নিয়ে যায় তারা। বইমেলার সিসি ক্যামেরার ছবি প্রকাশ করে গোয়েন্দা পুলিশ। এই হত্যার সঙ্গে জড়িত অভিযোগে বিভিন্ন সময় 11 জনকে গ্রেফতার করা হয়। প্রধান অভিযুক্তদের মধ্যে একজন মারা যায় বন্দুকযুদ্ধে। এ অবস্থায় গেল সপ্তাহে মামলার চার্জশিট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠায় কাউন্টার টেররিজম ইউনিট। তবে এক ফেসবুক স্ট্যাটাসে এটিকে মুখ রক্ষার চার্জশিট হিসেবে অভিহিত করেন অভিজিতের স্ত্রী। বন্যা আহমেদ নামের তার অ্যাকাউন্ট থেকে দেয়া স্ট্যাটাসে বলেন, প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী সৈয়দ জিয়াউল হকের টিকিটাও খুঁজে পাওয়া যায়নি। আরেক মূল পরিকল্পনাকারী আকরাম ওরফে আদনান ওরফে আবদুল্লাহ পলাতক। কিলিং স্কোয়াডের প্রধান মুকুল রানা বন্দুকযুদ্ধে নিহত। গেল 4 বছরে তদন্ত সংস্থা একবারও সরাসরি তার সঙ্গে যোগাযোগ করেনি বলে অভিযোগ করেন বন্যা। রাফিদা আহমেদ বন্যা তার সাথে FBI এর মাধ্যমেই, এবং তিনি যখন এখানে বাংলাদেশ থেকে হাসপাতাল থেকে বিদেশ যান তার আগে আমাদের সাথে কথা হয়েছে। একটা মামলা মানে অনন্তকাল মানে তদন্তাধীনও রেখে দেওয়া যায় না, কারণ কিছু আসামি গ্রেপ্তার আছে, যদি আমরা চার্জশিট না দেই এরা হয়তো একটা সময় জামিনে বেরিয়ে আসবে। এই জন্য মানে বিচার কাজটা হয়ে গেলে আমরা এক ধাপে এগিয়ে গেলাম। এদিকে যেহেতু মূল আসামি গ্রেফতার হয়নি, তাই অভিজিতের পরিবারের আপত্তিকে স্বাভাবিক বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। দীর্ঘ 4 বছর পরে যে চার্জশিটটি দেওয়া হলো, সেখানে প্রধান আসামি যারা, তাদের একজন তো নিহত হয়েছেন, অন্যরা এখনো গ্রেপ্তার হয়নি। তাহলে বিচারটা কতদিনে হবে? সেইখানে তো অবশ্যই অভিযুক্তের পরিবারের আপত্তি থাকতেই পারে। প্রগতিশীল মুক্ত চিন্তার ধারা অব্যাহত রাখার স্বার্থে অভিজিৎ সহ সব ব্লগার হত্যার বিচার দ্রুত শেষ করা উচিত বলেও মন্তব্য তার। হোক বা বিচার প্রক্রিয়া। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ডাকসু হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। নির্ধারিত সময় সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত নিজ নিজ হলে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। যাচাই বাছাই শেষে কাল প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। 2রা মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। পরের দিন প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। এদিকে নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগের বিদ্রোহী প্যানেল। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে ক্ষুব্ধ নেতারা সমঝোতায় আসেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার ইকরাম হোসেন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম।
শাতিলা, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একটু আগে শেষ হয়েছে, অর্থাৎ 12টার সময় শেষ হয়েছে। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই সময়টা ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার। এই সময়ের মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে স্বতন্ত্র যারা প্রার্থী হয়েছেন ডাকসু এবং হল সংসদ নির্বাচনে, তারা সকলে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা এই মুহূর্তে আছি মহসিন হলে। এখানে কিছুক্ষণ আগে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন ছাত্রলীগ সভাপতি এবং যিনি ডাকসুতে ভিপি পদে নির্বাচন করবেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন। এর আগে কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকে যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন ভিপি পদে নুরুল হক নুরু, তিনি এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার কিছুক্ষণ আগে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, তিনি সূর্যসেন হলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে কিন্তু এখন যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন হল সংসদ এবং ডাকসুতে, তারা কিন্তু সবাই তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো ছাত্র সংগঠনের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু তাদের মনোভাব তুলে ধরছেন। কোটা আন্দোলনকারী এবং ছাত্রদলের নেতারা বলছেন যে ক্যাম্পাসে সহাবস্থান নেই, তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন পক্ষ থেকে। তারা চান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যে যাতে এখানে একটি সহাবস্থান থাকে এবং সবগুলো দল সমান সুযোগ পায়। তো ছাত্রলীগের বক্তব্য পাওয়ার পরে হয়তো আমরা জানতে পারবো যে তারা আসলে এই ব্যাপারে কি বলে। এছাড়া ছাত্রলীগের একটি বিদ্রোহী প্যানেল ছিল, আপনি জানেন যে তারা নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল আওয়ামী লীগের যে দায়িত্বপ্রাপ্ত নেতারা আছেন তাদের সঙ্গে তাদের কথা হয়েছে, সেখানে এক ধরনের সমঝোতা হয়েছে যে তারা বিদ্রোহী প্যানেল দিবেন না। সেক্ষেত্রে কিছুক্ষণ পরে তারাও একটা সংবাদ সম্মেলন করে এর আনুষ্ঠানিক ঘোষণা দিবেন। সবগুলো ছাত্র সংগঠনই তৎপর হলগুলোতে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল মনোনয়নপত্র বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপরে যদি কোনো প্রার্থী তার প্রার্থিতা নিয়ে কোনো ধরনের আবেদন থাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে, সেটি তারা 28 তারিখের মধ্যে জানাতে হবে। পরবর্তীতে 2 তারিখে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে। এরপরে আসলে নির্বাচনের বাকি কার্যক্রমগুলো এইভাবে চলতে থাকবে। তো সাথীলা, এই ছিল আমার কাছে সবশেষ। ডাকসু নির্বাচন সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরাম হোসেন। এদিকে নানা সমস্যায় জর্জরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রয়েছে আবাসনের তীব্র সংকট, মানহীন খাবার, গণপরিবহনের স্বল্পতা এবং ক্যাম্পাসে নিয়ন্ত্রণহীন রিকশা ভাড়া সহ নানা সমস্যা। শিক্ষার্থীদের প্রত্যাশা 24 ঘন্টা লাইব্রেরি খোলা রাখার ব্যবস্থা সহ সব সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বোঝাপড়া এবং কার্যকর ভূমিকা পালন করবে ডাকসু প্রতিনিধিরা। বেলায়েত হোসেনের রিপোর্ট। কোনো বস্তি, ফুটপাত কিংবা রেললাইনের পাশের দৃশ্য নয়, এটি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবেতর জীবনযাপনের চিত্র। শুধু প্রথম বর্ষই নয়, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের অনেক শিক্ষার্থীও এভাবেই বারান্দায় পার করছেন তাদের শিক্ষা জীবন, যেখানে মৌসুম ভেদে রোদ, বৃষ্টি আর কুয়াশার সাথে তাদের রোজকার বসবাস। ঘুমাইতে আর কি সবার কমপক্ষে 2-3টা বেজে যায়। তার মধ্যে আর সকালে আসছিল বৃষ্টি, এখন ওই অবস্থায় ঘুম থেকে উঠে আমাদেরকে এখান থেকে চলে যেতে হয়েছে। আমরা প্রথম বর্ষ বারান্দায় ছিলাম, দ্বিতীয় বর্ষ এসে আসলে এখনো বারান্দায় আছি, তৃতীয় বর্ষ বা আমাদের যারা বড় ভাইরা আছে তারা আসলে এখনো বারান্দায় আছে। খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের আক্ষেপ বহুদিনের। রিডিং রুমে নেই পর্যাপ্ত জায়গা, রয়েছে সংস্কারহীন ছাদের নিচে পড়ে থাকার আতঙ্ক। ডাকসুতে যারা প্রতিনিধি নির্বাচিত হতে যাচ্ছেন, শিক্ষার্থীরা এখন চেয়ে আছেন তাদের দিকে। যে কোনো সময় ঘটনা ঘটতে পারে। দেখছেন ছাদের কি বেহাল অবস্থা, একেবারে রড টড বেড়ে গেছে সব। এক বেডে 2 জনকে থাকতে হয়। আর পড়াশোনার জন্য আমরা আসি রিডিং রুমে, কিন্তু রিডিং রুমের অবস্থা খুবই করুণ। গোটা বিশ্ববিদ্যালয়ে বড় পাঠাগার বলতে শুধু কেন্দ্রীয় লাইব্রেরি। কয়েকটি হলে লাইব্রেরি থাকলেও সেগুলো তেমন সমৃদ্ধ না। আমরা যেভাবে কর্মচারীদের কাছে জিম্মি, বিশেষ করে যখন আমরা কোনো কিছু উঠাইতে যাই বা কোনো কিছু কাগজপত্র ইনফরমেশনের জন্য যাই, তারা আমাদের কাছে এইভাবে যেন বিহেভ করে, আমাদের জন্য চিনেই না। ছাত্র সংসদ হলে প্রথম যে আমাদের জন্য সেটা যেন এইখানের আসা যাওয়ার এমন কোনো ব্যবস্থা করা হয় যেন আমাদের এতটা সময় নষ্ট না হয়। শিক্ষার্থীদের এসব অভাব অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়ার কথা জানালেন ছাত্র নেতারা। পড়াশোনার জন্য যে রিডিং রুম বা লাইব্রেরির সংখ্যা বৃদ্ধি করা এবং আমাদের যে কেন্দ্রীয় লাইব্রেরি আছে সেটা 24 ঘন্টা যাতে খোলা থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতে এই ধরনের পরিস্থিতি স্বীকার করতে না হয়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। যে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের সাথে যারা জড়িত তাদের যেন শাস্তি নিশ্চিত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, সেই দিকে আমরা জোর দিব। ডাকসু এবং হল সংসদের নেতৃত্ব নির্ধারিত হতে যখন আর মাত্র অল্প কয়েকদিন বাকি, তখন নতুন করে আশায় বুক বাঁধছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন এবার অন্তত তৈরি হচ্ছে অধিকার আদায়ের মর্যাদাপূর্ণ একটি প্ল্যাটফর্ম। বেলায়েত হোসেন, সময় সংবাদ, ঢাকা। নীতি নির্ধারণীতে দুর্বল হওয়ায় দিন দিন বিএনপি জনসমর্থন হারাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ফেনী সার্কিট হাউসে সড়ক ও জনপথ অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, কেন্দ্রের নির্দেশনা না মেনে বিএনপির অনেক নেতা কর্মী উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপি ইলেকশনে
অফিসিয়ালি তারা অংশ নিচ্ছেন। তাদের দলের নেতা কর্মীরা অনেকে প্রার্থিতা জমা দিয়েছে। প্রথম ধাপে সংখ্যাটা 7 থেকে 8 জনের মতো, দ্বিতীয় ধাপে 37 জনের মতো। তারা কিন্তু বিএনপির নেতা কর্মী, এরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। সংখ্যা অতটা বেশি নয়, তারপরও তাদের কেন্দ্রের নির্দেশ তৃণমূলে মানছে বলে খুব একটা দৃশ্যমান নয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না অভিযোগ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়ার কিছু হলে তার দায় সরকারকেই নিতে হবে। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। গত 3.5 মাসের উপর সময়ও তার কোনো রকম রক্ত পরীক্ষা করা হয়নি, অর্থাৎ তার কোনো চিকিৎসা দেওয়া হয়নি। আগে পরিবার প্রতি সপ্তাহে দেখা করতে পারত, এখন পরিবারকে 15 দিন আগে কোনো মতেই দেখা করতে দেওয়া না, তবুও সেটা আপনার অত্যন্ত সীমিত। যথাসময়ে তার চিকিৎসা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করার ফলে এবং পরিত্যক্ত কারাগারে তাকে রেখে দেশনেত্রীর স্বাস্থ্যের যে অবনতি ঘটনার মাধ্যমে আমরা একটা ষড়যন্ত্র যে তাকে অকালে এইভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া চিকিৎসা না করে। দেশে পরিকল্পিত বিনিয়োগে বিদেশে থাকা প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে হোটেল সোনারগাঁওয়ে প্রবাসী প্রকৌশলীদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের আমলেই দেশ ডিজিটাল হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেবল একটি পণ্যের উপর নির্ভর করে দেশ এগিয়ে যেতে পারে না। এ কারণে রফতানি বহুমুখীকরণে চিন্তা ভাবনা করছে সরকার। আমি কখনো ব্রেন ড্রেন বলিনি, কখনো আমি বলেছি যে সেখানে যে বরং আরো জ্ঞান অর্জন করা হয়, আর সেই জ্ঞানটা একটা সময় আসে। কারণ বাংলাদেশ ছেড়ে মানুষ যেতে চেয়েছে কেন? 75 15 আগস্টের ঘটনা যদি না ঘটতো তাহলে হয়তো অনেকেই দেশেই থেকে যেতে পারতেন এবং দেশের উন্নয়নে শরিক হতে পারতেন। কিন্তু যে পরিবর্তনটা হয়েছিল সেটা তো দেশের কল্যাণে হয়নি। হয়তো একটা গোষ্ঠী তাদের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল, বৃহৎ জনগোষ্ঠীর কল্যাণে কোনো কাজ তারা করেনি। যদি করতো তো বাংলাদেশ বহু আগেই উন্নত হতো। গার্মেন্টসে আমরা বিশ্বের দ্বিতীয়টা ঠিক, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে একটা জিনিস রপ্তানির উপরে নির্ভরশীল করে একটা দেশ চলতে পারে না। আমাদের রপ্তানিকে বহুমুখীকরণ করতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই যেমন এখন পরিবেশ নিয়ে কথা হচ্ছে, আমাদের পাট একটা পরিবেশ বান্ধব পণ্য, আবার কৃষি পণ্য, আবার এটা শিল্প ব্যবহার করা যায়, সেটা আমাদের কাজে লাগাতে হবে। মৎস্য উৎপাদনে এখন আমরা স্বয়ংসম্পূর্ণ, মিঠা পানির মাছ উৎপাদনে বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি, সেখানেও আমাদের বিশাল সম্ভাবনা রয়েছে যে আমাদের সমুদ্র সম্পদ আমরা আহরণ করা এবং বিশেষ করে সমুদ্র মৎস্য আহরণ থেকে শুরু করে অনেক সুযোগ আমাদের আছে। সেই সুযোগটা কার্যকর করারও আমরা পদক্ষেপ নিয়েছি। খাদ্যপণ্য প্রক্রিয়াজাত করে আমরা যদি বিদেশে রপ্তানি করতে পারি, এবং সবথেকে বেশি যেটা আইসিটি এবং ডিজিটাল ডিভাইস, সেগুলি উৎপাদন করা এবং বিদেশে রপ্তানি করা। অভিনব কৌশলে জাল দলিলের মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ঋণের নামে আত্মসাৎ করা হয় প্রায় 150 কোটি টাকা। জালিয়াতির যোগসাজশের অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যাংকটির 6 কর্মকর্তা গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে ঋণ গ্রহণকারী প্রধান আসামি। অর্থনীতিবিদরা বলছেন, এর থেকে শিক্ষা নিয়ে বড় বড় জালিয়াত চক্রকে নিয়ে আসতে হবে আইনের আওতায়। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। 2009 সালের অক্টোবরে বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলেন ফিয়াজ গ্রুপের স্বত্বাধিকারী ওয়াহিদুর রহমান। প্রতিষ্ঠানটির বনানী কর্পোরেট শাখায় অ্যাকাউন্ট খুলতে পরিচয়দাতা হিসেবে সেই সময় সহায়তা করেন ব্যাংকটির তৎকালীন মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক জুবায়ের মঞ্জুর। অ্যাকাউন্ট খোলার 1.5 মাস পরই 14 ডিসেম্বরে ফিয়াজ গ্রুপের 3টি অঙ্গ প্রতিষ্ঠান মেসার্স ফিয়াজ এন্টারপ্রাইজ, ফিয়াজ ট্রেডিং ও অটো ডিফাইন এর নামে ঋণ আবেদন করা হয়। এর 4 মাস পরেই 2010 সালের 7 এপ্রিল বোর্ড সভায় 152 কোটি টাকার ঋণ অনুমোদন ও ঋণের অর্থ ছাড় করা হয় 20 এপ্রিল। এর মধ্যে কিছু পরিশোধের পর বর্তমানে ব্যাংকের পাওনা 148 কোটি টাকা ফিরে পেতে মামলা করা হয়েছে। মামলার বিবরণী বলছে, ঋণের বিপরীতে সম্পদ হিসেবে ওয়াহিদুর রহমান বন্ধক রাখেন রাজধানীর খিলগাঁও, হাজারীবাগ, বাইলজুরি, বড় আশুলিয়া ও বাসাইদের 5টি মৌজার জায়গার দলিল, যার সবগুলি ছিল নকল করা, এমনটাই জানান দুদকের আইনজীবী। ঋণ দেওয়ার ক্ষেত্রে শাখা কর্তৃক প্রস্তাবনাতে যে সমস্ত জায়গা এবং যে সমস্ত মর্টগেজের বিষয়ে বলা ছিল, পরবর্তী সময় পর্যালোচনা করে দেখা যায় যে এই মর্টগেজের
দলিলগুলি তৃতীয় পক্ষ মালিক না, সেই সম্পত্তিগুলি ওনারা জাল দলিলের মাধ্যমে মর্টগেজ সম্পাদন করছেন। অর্থনীতিবিদরা বলছেন ঋণ জালিয়াতির মূল হোতা যেন পার না পায় সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে দুদককে। তাদের ব্যবস্থাটা ভালো কিন্তু ত্রুটিপূর্ণ, অনতিবিলম্বে ওই যে নাকি মূল হোতা যিনি তাকে ধরে এটা পাবলিকলি দুদকের বলা উচিত যেন মূল লোককে ধরে ফেলেছে। মামলায় ব্যাংকের 6 কর্মকর্তা, সাবেক উপমহাব্যবস্থাপক এ কে মোশাররফ হোসেন, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক জুবায়ের মঞ্জুর, উপমহাব্যবস্থাপক ABM আতাউর রহমান, সহকারী মহাব্যবস্থাপক মুনওয়ারা বেগম, বিভাগীয় কার্যালয়ের সাবেক SPO প্রকৌশলী শহীদুল ইসলাম ও মোহাম্মদ সানাউল্লাহ বর্তমানে কারাগারে গ্রেফতার রয়েছেন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বরিশালে নৌপথের বেহাল দশা। নদীগুলোর বিভিন্ন স্থানে পলিজমি সৃষ্টি হয়েছে ডুবোচর। রাতে চলতে নেই পর্যাপ্ত বয়া বিকন বাতি। মাস্টাররা বলছেন ঝুঁকি নিয়ে চলছে নৌযান। BIWTA বলছে সমস্যার সমাধানে হাতে নেওয়া হয়েছে বড় প্রকল্প। মাহমুদুন নবীর ক্যামেরায় আরও জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। বরিশাল থেকে ঢাকার দূরত্ব নৌপথে 168 কিলোমিটার আর ভোলা মাত্র 41 কিলোমিটার। এই পথে চলতে নৌযানগুলো নানা বাধার মুখোমুখি হচ্ছে। তুলনামূলক কম ভাড়া এবং আরামদায়ক হওয়ায় এখানকার মানুষের প্রথম পছন্দ নৌপথই। আবার বিভাগে এমন জেলা ও উপজেলা আছে যেখানে নৌপথ ছাড়া পৌঁছানোর আর কোনো সহজ ব্যবস্থাও নেই। কিন্তু নদীর তলদেশের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অসংখ্য ডুবোচর, আর রাতে পথ চলতে নেই প্রয়োজনীয় সংখ্যক বয়া বিকন বাতি। তাই ঝুঁকি নিয়েই নৌযান চলছে বলে জানালেন মাস্টাররা। কয়েকদিন আগে আমাদের জাহাজে ডুবোচরে আটকাইছে, অন্য একটা জাহাজ আমাদের মেরে দিচ্ছে। এর কারণে একজন নিহত হয়েছে। নাব্যতার সংকটের কারণে জোয়ার ভাটা হিসাব করিয়া চলতে হয়। যদি কোনো জাহাজ চড়ায় আটকে যায় তখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। অন্য রুট দিয়ে লঞ্চ ঘুরে যায়, সেক্ষেত্রে আমাদের সময় বেশি লস হয়, অর্থ বেশি ক্ষয় হয়। এই অবস্থায় নৌপথ দ্রুত নিরাপদ করার দাবি জানিয়েছেন নৌযানের মালিকরা। নৌযান পরিচালনায় যে আমাদের সমস্যা হচ্ছে, সরকারের কাছে আকুল আবেদন থাকবে এটাই যে খুব দ্রুত জানি তারা এই নাব্যতা সংকটটা দূর করে এবং বয়াবাতিগুলো দূর করে। আর BIWTA বলছে সমস্যার সমাধানে চেষ্টা চলছে, হাতে নেওয়া হয়েছে বৃহৎ প্রকল্প। BIWTA এই ডুবোচর এবং নাব্যতা সংকট দূরীকরণের লক্ষ্যে মেইনটেনেন্স ড্রেজিং এর কাজ চলমান রেখেছে। যথাযথ কর্তৃপক্ষ খুব দ্রুত সময়ের মধ্যে বয়া বিকন স্থাপন করবেন এবং খুব সহসাই এই নৌপথের নাব্যতা সহ বয়া বিকনের সমস্যা দূরীভূত হবে। বরিশাল ঢাকা নৌপথে কালীগঞ্জ, নলবুনিয়া ও বরিশাল নদীবন্দর এলাকায় ডুবোচর সবচেয়ে বেশি। আর বরিশাল ভোলা রুটে লড়াইপুর, শ্রীপুর, ভেদুরিয়ার বিভিন্ন পয়েন্টে রয়েছে ডুবোচর। দেশে প্রতি বছর নৌপথের দৈর্ঘ্য একটু একটু করে কমছেই। স্বাধীনতার 48 বছরে কমেছে 19,200 কিলোমিটার। অথচ নৌপথে পরিবহন ব্যয় সবচেয়ে কম। তাই এই পথের প্রতি আরও গুরুত্ব আরোপ করা উচিত, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বরিশালের কীর্তনখোলা নদী থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। দিনাজপুরে অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা আজও দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। প্রায় 2 বছর আগে স্থানীয় যমুনা অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে মর্মান্তিকভাবে প্রাণ হারান 19 জন। হতাহতদের পরিবারের আক্ষেপ, অনুদান সহ সন্তানদের চাকরি দেওয়ার কথা থাকলেও প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মনজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। 2017 সালের 19 এপ্রিল দিনাজপুর সদরের গোপালগঞ্জের যমুনা অটোমেটিক রাইস মিলে ভয়াবহ বয়লার বিস্ফোরণে দগ্ধ হয় 23 জন শ্রমিক। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 19 জন শ্রমিক মারা যায়। আর আহত শ্রমিকেরা কর্মক্ষমতা হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। দুর্ঘটনার পরপরই প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। ঘটনার পর তৎকালীন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক দিনাজপুর সফরে এসে নিহত প্রত্যেক পরিবারকে 2 লাখ টাকা প্রদানের ঘোষণা দেন। সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন হয়নি। সরকার যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল কিছুটা বাস্তবায়ন করছে, আরো যেগুলো দিছিল ওগুলো বাস্তবায়ন করতে পারেনি। অভাব অনটনে আছি, তারপর মিল মালিক কোনো খোঁজ খবর নেয়নি। 3টা ভাই মারা গেছে, আর আমি তো মনে করেন পঙ্গু। তা আমার তখন চলার মতন কোনো ক্যাপাসিটিও নেই, কিচ্ছু নাই। তা আমি এখন কি করে খাবো? ক্ষতিপূরণের অর্থ আদায়ে মানববন্ধন, স্মারকলিপি সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও আজও তা বাস্তবায়ন হয়নি বলে জানালেন এই শ্রমিক নেতা। মিলগুলোতে বয়লার বিস্ফোরণের যেসব কারণে ঘটতেছে সেইগুলো কোনো তদারকির কোনো ব্যবস্থা করা হয়নি এবং মিলগুলোর কোনো পরিবেশ উন্নত করা হয়নি। ফলে এই শ্রমিকরা
যে কোনো মুহূর্তে আবারও দুর্ঘটনার শিকার হতে পারে। এদিকে চালকল মালিক গ্রুপের নেতাদের দাবি, ব্রয়লার বিস্ফোরণ এড়াতে প্রশিক্ষণপ্রাপ্ত ব্রয়লার অপারেটর পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হচ্ছে। যারা ব্রয়লার অপারেটর করে তাদেরকে আমরা বিটাক, তারপরে ব্রয়লার অধিদপ্তর, এদের সহায়তা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করি। গত 7 বছরে দিনাজপুরে 8টি ব্রয়লার বিস্ফোরণের ঘটনায় নিহত 24 জন এবং পঙ্গুত্ব বরণ করেছে 23 জন। সময় সংবাদ, দিনাজপুর। ঠাকুরগাঁয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে গত 15 দিনে একই পরিবারের 5 জনের মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেশিরভাগ মানুষ মুখ ঢেকে চলাফেরা করছেন। গত 12 ফেব্রুয়ারি বালিয়াডাঙ্গি উপজেলার প্রত্যন্ত মরিচপাড়া নয়াবাড়ি গ্রামে অজানা রোগে আক্রান্ত হয়ে তাহের মিয়া ও পর্যায়ক্রমে তার পরিবারের 4 সদস্য মারা যান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন একই পরিবারের আরও 2 জন। এ ঘটনায় মরিচপাড়া, বাউরিভিটা, মন্দরপাড়া সহ কয়েকটি গ্রামে মানুষের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে। রোগ নির্ণয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে 2টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। নতুন করে আক্রান্তদের চিকিৎসা দিতে স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। আমাদের এই হসপিটালে আমরা একটা কেবিন রেডি রাখছি এবং আমাদের অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক রেডি আছে। প্রাথমিক ম্যানেজমেন্ট দেওয়ার যে সব সুযোগ সুবিধা আমাদের আছে সবকিছু আমরা 24 ঘন্টা একদম রেডি করে রাখছি। সৌদি আরব ও মিত্র আরব দেশগুলো থেকে সব ধরনের শাকসবজি ও কাঁচামাল আমদানি করত কাতার, কিন্তু নানা অভিযোগে দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ায় কাতারে বাংলাদেশি সবজির চাহিদা ব্যাপক হারে বেড়েছে। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, দেশ থেকে সবজি নিয়ে আসার মতো তেমন কোনো উদ্যোক্তা গড়ে ওঠেনি কাতারে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কাতারের মার্কেটগুলোতে বাংলাদেশি তরতাজা পটল, কাকরোল, বরবটি, করলা, চিচিঙ্গা, কচুল্লতি, লম্বা বেগুন, আলু, লেবু, কাঁচামরিচ সহ বিভিন্ন সবজি দেখলে ক্রেতারা এমনিতে আকৃষ্ট হয়ে যায়। ভিনদেশি সবজির চেয়ে বাংলাদেশি সবজি স্বাদে ও মানে সেরা বলে জানালেন বাংলাদেশিরা। আমাদের সবজি ইন্ডিয়ান সবজি, বাঙালি সবজি আছে, যে আমাদের ইন্ডিয়ান আর বাঙালির মধ্যে আমাদের বাঙালি ভালো। আর এই কাতারের লোক যেমন আমাদের বাংলাদেশকে পছন্দ করে, আমাদের বাঙালিরা সবাই আসে এখানে। বাংলাদেশের সবজিগুলো খুব মিষ্টি পানির সবজি, তো এগুলো খুব ভালো লাগে। আমরা আশা করি বাংলাদেশের সবজিগুলো মনে করেন এই দেশে আসলে আমাদের জন্য ভালো হয় এবং আমরা খাইয়া তৃপ্তি পাই। অনেক সবজি তো আসলে আমাদের বাংলাদেশ থেকে আসে না, এগুলো আমরা পাচ্ছি না এখানে। বাংলাদেশ থেকে যদি সব সবজি বা তরকারি পাঠানো যায় আমাদের জন্য অনেক ভালো হয়, উপকার হয়। বাংলাদেশ থেকে আরো সহজে কাঁচামাল পাঠানোর জন্য বাংলাদেশ সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রবাসী বাংলাদেশি সবজি ব্যবসায়ীরা। কাতারের বাংলাদেশের সবজির যথেষ্ট পরিমাণ চাহিদা আছে, তবে সময় মতো সবজিগুলি পাই তাহলে আমরা ঠিক মতো সরবরাহ করতে পারবো এবং কাস্টমার যে চাহিদা সেটা পূরণ করতে পারবো। বাংলাদেশের সবজিটা 10 রিয়াল বিক্রি করতে হয় আর ইন্ডিয়াটা 8 রিয়াল। বাংলাদেশ সরকার যদি এটার দিকে একটু নজর দেয়, কম প্রাইসে যদি আমরা বিক্রি করতে পারি, তাহলে আমরা আশা করি আমাদের সবজিটা আর অনেক বেশি রপ্তানি হবে। কাতারে 5 লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করলেও সবজি ব্যবসায়ী হিসেবে তেমন কোনো উদ্যোক্তা গড়ে ওঠেনি বলে জানালেন এই উদ্যোক্তা। বাংলাদেশি অনেক লোক বাড়ছে, কিন্তু বাংলাদেশের ব্যবসায়ী তেমন বাড়ে নাই। আমি সবাইকে বলবো যে বাংলাদেশের ব্যবসাতে মনোযোগ দিতে কাতারে অনেক সম্ভাবনা আছে। সপ্তাহে 5 দিন কাতার এয়ারওয়েজ ও বাংলাদেশ বিমানে প্রতিদিন গড়ে 5000 কেজি সবজি ও কাঁচামাল বাংলাদেশ থেকে আসে। সময় সংবাদ, কাতার। এদিকে কাতারে যখন বাংলাদেশি সবজির ব্যাপক চাহিদা, তখন দেশে উৎপাদিত সবজি রফতানি করতে না পারায় নষ্ট হচ্ছে। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। হিমাগার না থাকায় সংরক্ষণও করতে পারছেন না তারা। সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। নরসিংদী থেকে আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। লাউ, সিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো কিংবা শালগম, শীতকালীন এসব সবজির বাম্পার ফলনে খুশি নরসিংদীর কৃষক। গুণগত মান ভালো হওয়ায় ঢাকা, সিলেট ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় এসব সবজি। দেশের বাইরেও রয়েছে বড় বাজার।
কিন্তু হিমাগার না থাকায় সংরক্ষণের অভাবে কাঙ্ক্ষিত মূল্য মিলছে না। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার উৎপাদক। সিমেও ভালো ফলন পাইছি, কফিও মোটামুটি যে ওজন হওয়ার কথা তার থেকে বেশি হয়েছে। একযোগে যখন সকল সবজি আসে সেই সবজিগুলি আমরা বিক্রি করে আসলে লাভবান হচ্ছে না। এখানে সবজির চাহিদাটা আছে খুবই ভালো, কিন্তু দামটা একটু কম হচ্ছে আর কি। বাজার কমে গেলে আমরা স্টোরে রাখতে পারতাম, হয়তো 15 দিন 1 মাস রাখলে বাজারটা আমরা পাইতাম, কিন্তু এই নরসিংদীতে কোনো শাকসবজির কোনো স্টোর নাই। পণ্য সংরক্ষণের পাশাপাশি সবজি রপ্তানির নতুন বাজারও খোঁজা দরকার বলে মনে করেন এই ব্যবসায়ী। দেশের বাইরে যদি রপ্তানিটা একটু বেশি হইতো তাহলে আমাদের এখানে সবজির দামটা একটু বেশি পাইতাম। কৃষি বিভাগ বলছে আধুনিক কৃষি পদ্ধতির আওতায় সবজি জোন কার্যক্রম বাড়াতে চায় তারা। আমরা গ্যাপের আওতায় ইতিমধ্যে সবজি জোনের কার্যক্রম আমাদের চলছে। চুক্তিবদ্ধ চাষিদেরকে আপনার প্রথম থেকে শুরু করে বিভিন্ন ধাপে মানে আমরা কৃষকদেরকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ এবং উপকরণ সহ সব বিষয়ে আমরা তাদেরকে সহযোগিতা করছি। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় ৯,৫০০ হেক্টর জমিতে শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 10,050 হেক্টর জমিতে। সময় সংবাদ, নরসিংদী। পুরান ঢাকার চুরিহাট্টায় আগুনে ক্ষতিগ্রস্ত ওয়াহিদ ম্যানশনের নিচতলায় বেশ কয়েকটি দোকান ভাড়া দেওয়া হয়েছিল। এই দোকানের একটিতে মিলেছে রাসায়নিক গুদামের সন্ধান। ঘটনার পর থেকে বন্ধ ছিল ওই গুদামটি। এর আগে এই ভবনের বেসমেন্ট থেকে রাসায়নিক মজুদের সন্ধান পাওয়া গিয়েছিল। বিস্তারিত জানিয়েছেন শাহরিয়ার জামান দেব। চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনার পর 5 দিন পার হয়ে গেছে এবং শিল্প মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে এই ভবনটিতে এবং এই ভবনের আশেপাশে কোথাও কিন্তু কেমিক্যালের অস্তিত্ব নেই। সময় টিমের অনুসন্ধানে কিন্তু আমরা বের করেছিলাম যে এই ভবনটির আন্ডারগ্রাউন্ডে ছিল কেমিক্যালের গোডাউন। আজকে ঘটনার 5 দিন পরে আমরা দেখতে পেয়েছি যে ওয়াহিদ ম্যানশনের যে নিচের তলা ছিল, যেখানে বিভিন্ন দোকান ভাড়া দেওয়া ছিল, সেই দোকানের একটি দোকানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কেমিক্যালের গোডাউনের বিভিন্ন মালামাল রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ড্রামগুলোর মধ্যে কেমিক্যাল রয়েছে এবং ছোট ছোট কৌটা রয়েছে। সেই কৌটাগুলোর মধ্যে রঙের বিভিন্ন কেমিক্যাল রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আমাদের এই বিষয়টি নিশ্চিত করেছেন। তারা যেটি বলছেন যে যেই কেমিক্যালগুলো এখানে বিদ্যমান রয়েছে এখন পর্যন্ত, সেই কেমিক্যালে যদি আগুনগুলি ছড়াতে পারতো তাহলে এই আগুনের ভয়াবহতা এবং তীব্রতা কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যেত। তারা যেটি বলছে যে ঘটনার পর থেকে যেই জায়গাটিতে এই কেমিক্যালগুলি রয়েছে সেই জায়গাটি কিন্তু বন্ধ ছিল এবং মাত্র তারা যেটি বলেছে যে আজকে সকালেই কিন্তু তারা এই জায়গাটির সন্ধান পান। এবং একটু জানিয়ে রাখতে পারি আপনাদেরকে যে আমাদের অনুসন্ধানের পরপর কিন্তু আন্ডারগ্রাউন্ডে যে কেমিক্যালের গোডাউনগুলো ছিল সেগুলো সরিয়ে নেওয়া হলেও এই জায়গাটির সন্ধান কিন্তু এখনো কেউ পায়নি, যার কারণে কিন্তু এই কেমিক্যালগুলো এখনো সরানো হয়নি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, চকবাজার, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অভিজিৎ হত্যার 4 বছরেও ধরাছোঁয়ার বাইরে জিয়া সহ প্রধান আসামিরা। মুখ রক্ষার চার্জশিট দাখিলের অভিযোগ স্ত্রীর। আসামিরা গ্রেফতার হলে আদালতের সোপর্দ, বলছে তদন্ত সংস্থা। রপ্তানি বহুমুখীকরণের চিন্তাভাবনা করছে সরকার। এনবিআর প্রকৌশলীদের সম্মেলনে প্রধানমন্ত্রী। দেশে পরিকল্পিত বিনিয়োগ করতে প্রবাসীদের প্রতি আহ্বান। কৃষি ব্যাংকে 150 কোটি টাকা আত্মসাতের ঘটনায় 6 ব্যাংক কর্মকর্তা গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি। দ্রুত ব্যবস্থা নিতে দুদককে অর্থনীতিবিদদের পরামর্শ। উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচনে ছাত্রলীগ, ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের মনোনয়নপত্র জমা। সমস্যা সমাধানে নির্বাচিতরা এগিয়ে আসবে, প্রত্যাশা শিক্ষার্থীদের। কাশ্মীরের সীমান্ত রেখায় ভারতীয় বিমান বাহিনীর গোলাবর্ষণ। নয়াদিল্লির যে কোনো হামলার জবাব দিতে পুরোপুরি প্রস্তুতির হুঁশিয়ারি ইসলামাবাদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে, সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।